সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের পেজ এবং ফেসবুক থেকে যারা আমাদের এই ক্লাসটি দেখছেন সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমি দুলাল রায়, সহকারী শিক্ষক, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, সন্তোষ টাঙ্গাইল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ তোমাদের সামনে আবার সেই নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী, তোমরা জানো গত ক্লাসে আমরা এই নবম এবং দশম শ্রেণীর অধ্যায় ৬ষ্ঠ থেকে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে শিখেছি। আমরা আজ সেই শতকরা সংযুক্তি ব্যবহার করে কিভাবে একটি যৌগের স্থূল সংকেত নির্ণয় করে তা জানব। তার আগে আমরা জেনে নেই স্থূল সংকেত কী। শিক্ষার্থী, আমরা জানি যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে তাকেই বলা হয় স্থূল সংকেত। আমি আরেকবার বলে দিচ্ছি, যে সংকেত দিয়ে যৌগের অণুতে পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে তাকেই বলা হয় স্থূল সংকেত। উদাহরণস্বরূপ হাইড্রোজেন পার অক্সাইড এর সংকেত তোমরা জানো হাইড্রোজেন পার অক্সাইড এর অণুতে হাইড্রোজেনের দুটি পরমাণু এবং অক্সিজেনের দুটি পরমাণু আছে। অর্থাৎ এখানে যদি আমি একটু সংকেতটি লিখি, এরকম চলে আসে। অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইডের সংকেতটি যদি আমি একটু লক্ষ্য করি, যে এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2 এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা 2, তাহলে এখানে এই পরমাণুর অনুপাতটি হচ্ছে 2:, মানে অনুপাত 2। এটাকে যদি আমি একটু ভাগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে কি আসে, এখানে সমান 1:1। অর্থাৎ এই হাইড্রোজেনের পার অক্সাইডের সংকেত HO। অর্থাৎ এখান থেকে এই 2 এবং 2 পরমাণু ভাগ করে বাদ দেওয়া যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে এই সংকেত থেকে তার পরমাণুর একটি অনুপাত প্রকাশ করতেছে। যেহেতু অনুপাত প্রকাশ করে সেহেতু একেই বলা হয় কি স্থূল সংকেত। অর্থাৎ স্থূল সংকেত থেকে একটি যৌগের প্রকৃত পরমাণুর সংখ্যা বোঝা যায় না। আমরা আজ তোমাদের বোঝা যায়, আমরা আজ এই স্থূল সংকেত কীভাবে নির্ণয় করে তা জানব। শিক্ষার্থী, আরেকটু মনে রাখা দরকার, এই স্থূল সংকেতকে সরল সংকেতও বলা হয়। আমি একটি দাগ তোমাদের এখানে লিখে রেখেছি যে কোনো যৌগের মৌলসমূহের শতকরা সংযুক্তি হাইড্রোজেন 2.04%, সালফার 32.65% এবং অক্সিজেন 63.03% দেওয়া আছে। এখান থেকে আমরা এই স্থূল সংকেত নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই সেই প্রক্রিয়াটি আগে জেনে নেই। এই স্থূল সংকেত নির্ণয় করতে আমাদের করতে হবে প্রথমে প্রত্যেকটি মৌলের পারমাণবিক ভর দ্বারা এই যে শতকরা এখানে যে সংযুক্তি দেওয়া আছে, মানে শতকরা পরিমাণ দেওয়া আছে, যেটি মৌলের প্রত্যেককে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তারপর এই প্রাপ্ত ভাগফলের মধ্যে দেখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। সেই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এদের প্রত্যেকটির ভাগফলকে যদি আবার ভাগ দেই তখন এই মৌলসমূহের পরমাণুর সংখ্যা বের হয়ে যায়। সেক্ষেত্রে যদি কোনো সময় ভগ্নাংশ চলে আসে, আমরা প্রত্যেকটির পরমাণুকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে তাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। অথবা কোনো যদি ভগ্নাংশ দেখা যায় আসছে, দশমিক আসছে, তখন সেখানে কাছাকাছি যে পূর্ণ সংখ্যা সেটাকে আমরা ধরে নিব এই পরমাণুর সংখ্যা। তারপর প্রত্যেকটি পরমাণুর সংখ্যাকে তার মৌলের ডান পাশে ছোট করে লিখে আমরা এই স্থূল সংকেত প্রকাশ করব। তাহলে আমি এই সমাধানটি চলে যাই। তাহলে প্রথমে আমি লিখব দেওয়া আছে হাইড্রোজেন 2.04%, সালফার S32.65% এবং অক্সিজেন সমান 63.03%।
63 ইন্টু 30%। এই শতকরা সংযুক্তিকে বা শতকরা পরিমাণকে প্রত্যেকটি মৌলের পারমাণবিক ভর অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা শতকরা সংযুক্তিকে ভাগ দিতে হবে, সালফারের পারমাণবিক ভর দ্বারা এই সালফারের শতকরা সংযুক্তিকে ভাগ দিতে হবে, অক্সিজেনের পারমাণবিক ভর দ্বারা অক্সিজেনের শতকরা সংযুক্তিকে ভাগ দিতে হবে। তাহলে লিখতে হবে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে, তাহলে লিখতে হবে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর অর্থাৎ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে প্রথমে যদি আমি হাইড্রোজেনের পারমাণবিক ভর আমি জানি এখানে 1, সেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 দ্বারা ভাগ করলে এখানে চলে আসে 2.04। আবার অনুরূপভাবে যদি এখানে সালফারকে 65 অর্থাৎ 32.65কে যদি আমি সালফারের পারমাণবিক ভর আমি জানি কত এখানে 32 দ্বারা ভাগ দেই, তাহলে এখানে আমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা অনায়াসে বের করতে পারবো 32.65 ভাগ 32 দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে আমরা চলে যাব 1.1.02। অনুরূপভাবে অক্সিজেনের পারমাণবিক ভর তোমরা জানো 16, সেহেতু একে যদি আমি ভাগ করি তাহলে এখানেও একইভাবে ক্যালকুলেটরতে ভাগ করলে 63.30 ভাগ এখানে চলে আসে, আমার এখানে ভাগফল চলে আসে 4.0808। এখন এই যে প্রাপ্ত ভাগফলগুলি অর্থাৎ হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ দেওয়ার পরে যে ভাগফল পেয়েছি সেই ভাগফলকে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেখা যাচ্ছে 1.02, এটি দ্বারা প্রত্যেক ভাগফলকেই ভাগ দিতে হবে। অর্থাৎ প্রাপ্ত ভাগফলকে ক্ষুদ্রতম সংখ্যা 1.02 দ্বারা ভাগ করে পাই। তাহলে এই হাইড্রোজেনে চলে আসি, হাইড্রোজেনের ভাগফল 2.04, একে যদি আমি 1.02 দ্বারা ভাগ দেই তাহলে এখানে দেখা যাচ্ছে 2 চলে আসবে। অনুরূপভাবে সালফার 1.02, তাকে যদি আমি আবার এই ক্ষুদ্রতম সংখ্যা 1.02 দ্বারাই ভাগ দেই তাহলে এখানে 1 চলে আসে। এবং অক্সিজেনের 4.08, একে যদি আমি 1.02 দ্বারা ভাগ দেই তাহলে এখানে 4 চলে আসে। তাহলে শিক্ষার্থী দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটি মৌলের অর্থাৎ হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের প্রত্যেকটিরই এগুলো পরমাণু সংখ্যা বের হয়ে গেছে। তাহলে অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2, সালফারের পরমাণু সংখ্যা 1 এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা 4। তাহলে এই প্রদত্ত যৌগের 3টি মৌল ছিল, সেই 3টি মৌলেরই পরমাণুর সংখ্যা বের হয়ে গেছে। তাহলে স্থূল সংকেত নির্ণয় করতে প্রত্যেকটি মৌলের ডান পাশে নিচে ছোট করে এই পরমাণু সংখ্যা লিখলেই আমি এই যৌগের স্থূল সংকেত পেয়ে যাব। তাহলে আমি লিখতে পারি সুতরাং যৌগটির স্থূল সংকেত বা সরল সংকেত একই কথা। হাইড্রোজেন তার পরমাণুর সংখ্যা 2, নিচে ছোট করে লিখতে হবে। সালফার পরমাণুর সংখ্যা 1, সেহেতু 1 লেখার কোনো প্রয়োজন নেই।
এবং অক্সিজেন 4। অর্থাৎ এখানে যে যৌগটি দেওয়া ছিল শতকরা পরিমাণ, সেখান থেকে যে সংকেতটি পেলাম, স্থূল সংকেত পেলাম, সেটি হলো H2SO4। অর্থাৎ এটি হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের স্থূল সংকেত। ঠিক এইরকম আমাদের আরও স্থূল সংকেত নির্ণয় করতে শিখতে হবে, সেখান থেকে আবার আণবিক সংকেত নির্ণয় করতে হবে। আমরা পরবর্তীতে তোমাদের আরেকটি স্থূল সংকেত করে দেব, তোমরা একটু দেখে নাও। শিক্ষার্থী, পরবর্তীতে আরেকটি স্থূল সংকেত আমি তোমাদের জন্য ডাক লিখে এনেছি। একটি দেখো, একটি যৌগের শতকরা পরিমাণগুলি আমি একটু লিখে নেই, শতকরা পরিমাণগুলি লিখে নেই। একটি যৌগে সোডিয়াম দেওয়া আছে তোমার 32.4%, সালফার 22.5% এবং অক্সিজেন দেওয়া আছে 45.1%। তাহলে এর স্থূল সংকেত বের করো। এটাকে আমি এভাবে লিখতে পারি, স্থূল সংকেত বা সরল সংকেত বের করো। তাহলে আমি এই অঙ্কের সাথেই সঙ্গতি রেখেই আমি একটু মুছে মুছে অঙ্কটি করে দিচ্ছি তোমাদের, তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে যে যৌগটি দেওয়া আছে তার নাম আমার এখানে বলা নাই। এই সংকেত দেখে সোডিয়াম, সালফার এবং অক্সিজেনের যে শতকরা পরিমাণগুলি দেওয়া আছে, এই শতকরা পরিমাণ থেকে আমাকে স্থূল সংকেত বা সরল সংকেত বের করতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি, দেওয়া আছে সোডিয়াম 32.4%, সালফার 22.5% এবং অক্সিজেন সমান 45.1%। তাহলে শিক্ষার্থী, পূর্বের নিয়মেই আমাকে এই কথাটি লিখতে হবে, এই কারণে আমি আর মুছি নেই। প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে, অর্থাৎ এখানে সোডিয়ামের যে শতকরা পরিমাণ দেওয়া আছে, সালফারের যে শতকরা পরিমাণ দেওয়া আছে, অক্সিজেনের যে শতকরা পরিমাণ দেওয়া আছে, তাদের নিজ নিজ পারমাণবিক ভর, অর্থাৎ সোডিয়ামের একটি পারমাণবিক ভর আছে আমরা জানি, সেটি 23, সালফারের আমরা জানি 32, অক্সিজেনের 16। এই পারমাণবিক ভর দ্বারা শতকরা পরিমাণকে আমি প্রথমে ভাগ দেব। তাহলে যদি আমি এখানে ভাগ দেই, তাহলে এখানে আমার চলে আসে সোডিয়াম ইকুয়াল, এখানে দেখা যাচ্ছে সোডিয়াম চলে আসে 32.4কে যদি আমি 23 দ্বারা ভাগ দেব, সেহেতু এখানে আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নেব। এখানে 32.4কে যদি আমি 23 দ্বারা ভাগ দেই, তাহলে দেখা যাচ্ছে 1.4 চলে আসে, 409 লিখতে পারি, 1.409 লিখতে পারি। অনুরূপভাবে আমি সালফারে চলে আসি 22.5, একে যদি, যেহেতু সালফারের পারমাণবিক ভর, এই যে পারমাণবিক ভর 32, সেহেতু যদি 32 দ্বারা এখানে ভাগ দেই, তাহলে এখানে আমি একটু ভাগ দিয়ে দেখি, 22.5 ভাগ 32, সেহেতু 0.703, অর্থাৎ 0.703। অনুরূপভাবে আমি অক্সিজেনে চলে আসি, অক্সিজেন 45.1, সেহেতু এখানে যদি অক্সিজেনের পারমাণবিক ভর 16, আমি যদি এখানে 16 দ্বারা ভাগ দেই, অর্থাৎ 45.1 ভাগ 16 দ্বারা ভাগ দিলে এখানে চলে আসে 2.81, আরেকটি লিখতে পারি 8 এরকম। এখন এখানে দেখতে হবে আমাকে এই যে তিনটি মৌলকে যে পারমাণবিক ভর দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে এই তিনটির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এখানে যেহেতু 1.409, 0.703, 2.818, অর্থাৎ এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 0.703। তাহলে এই প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 0.703 দ্বারা ভাগ করে পাই।
তাহলে যদি আমি প্রথমেই এই সোডিয়ামকে ভাগ দেই, সোডিয়াম 1.409 একে যদি 0.703 দ্বারা আমি ভাগ দেই তাহলে আমি কি পাবো একটু দেখে নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে 1.409 ভাগ 0.703, এখানে চলে আসে 2.004, অর্থাৎ এটি দেখা যাচ্ছে প্রায় 2-এর কাছাকাছি। যেহেতু আমার এখানে পরমাণুর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, এই কারণে আমাকে এখানে 2.004-এর পরিবর্তে এখানে আমাকে পূর্ণ সংখ্যায় ধরে নিতে হবে, অর্থাৎ এখানে নিতে হবে আমার 2। সালফারে চলে আসি S 0.703, এখানে যদি ক্ষুদ্রতম সংখ্যা 0.703 দ্বারা ভাগ দেই তাহলে এখানে 1 চলে আসে। অক্সিজেনে চলে আসে, অক্সিজেন 2.818, এখানে যদি 0.703 দ্বারা ভাগ দেই, আমরা ভাগফলটা আরেকটু দেখে নিই ক্যালকুলেটরের সাহায্যে। 2.818 একে যদি আমি 0.703 দ্বারা ভাগ দেই, এখানেও দেখা যাচ্ছে 4.0085, অর্থাৎ এখানেও যদি আমি পূর্ণ সংখ্যায় বিবেচনা আনি তাহলে এখানে পরমাণুর সংখ্যাকে আমার 4 বিবেচনায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যৌগে 3টি যে মৌল ছিল, অর্থাৎ সোডিয়াম, সালফার, অক্সিজেন, এই 3টি মৌলের পরমাণু অনুপাত 2:1:4 আমি লিখতে পারি এখানে, এগুলি লিখতে পারি এখানে। সুতরাং মৌলগুলির, অর্থাৎ সোডিয়াম, এখানে সোডিয়াম, সালফার, অক্সিজেন এর পরমাণুর অনুপাত, পরমাণুর সংখ্যার অনুপাত দেখা যাচ্ছে এখানে 2:1:4। তাহলে এই পরমাণুর অনুপাতগুলিকে আমি বা পরমাণুর সংখ্যাগুলিকে মৌলের ডান পাশে ছোট করে লিখে আমি স্থূল সংকেত বা সরল সংকেত প্রকাশ করতে পারি। সেহেতু আমার এখানে লেখা যায়, সুতরাং যৌগটির স্থূল সংকেত বা সরল সংকেত সমান সোডিয়াম পরমাণু সংখ্যা 2, তাহলে এখানে লিখতে হবে Na2, সালফার 1 এবং অক্সিজেন 4। তাহলে এই সোডিয়াম সালফেট এডি হচ্ছে আমার এই যৌগ। তাহলে এইভাবে মৌলগুলোকে ব্যবহার করে শতকরা সংযুক্তির সাহায্যে পারমাণবিক ভর ব্যবহার করে আমরা এই শতকরা সংযুক্তি ব্যবহার করে স্থূল সংকেত এবং সরল সংকেত বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা এইভাবে যে আমাদের পাঠ্য বইয়ে যে সরল সংকেত বা স্থূল সংকেতগুলি দেওয়া আছে নির্ণয় করতে, সেগুলো তোমরা অবশ্যই এই একই নিয়ম অনুসরণ করে করতে পারবে। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।